আমাদের সেকেন্ড টপিক সেটা হচ্ছে ওসান টোপোগ্রাফি বা সমুদ্রতলের ভূমিরূপ। এটা একটা অদ্ভুত টপিক বলতে পারো। তার কারণ অদ্ভুত এই জন্যই বলছি, আমরা দেখবে আর্থ সারফেসে আছি, হ্যাঁ, ভূপৃষ্ঠের উপরে, যার জন্য আমরা ভাবি না এই সারফেসের উপরে যে বৈচিত্র্য এটা হয়তো আর কোথাও নেই। এখানে আমরা পাহাড়, মালভূমি, সমভূমি সব পাচ্ছি, কিন্তু মাথায় রেখো এই উপরের দিকটায় যা বৈচিত্র্য পাচ্ছ তার থেকে বেশি বৈচিত্র্য সমুদ্রের তলায়। এই যে ফিচার্সটা পাচ্ছ, আমরা উপরে যেমন একটা পর্বত পেতে পারি, মালভূমি পাই, সমভূমি পাই, খাত পাই, সেমভাবে এখানেও কি পাবো, এই ধরনের প্রত্যেকটা ফিচার্স আমরা পরপর পাবো। দেখো এখানে মহিষোপান পাচ্ছি, মহিঢাল, মহিঢাল, গভীর সমুদ্র খাত, বিভিন্ন তোমার আগ্নেয় দ্বীপগুলো পাচ্ছি, নিমজ্জিত শৈলশিরাগুলো পাচ্ছি, এগুলো প্রত্যেকটাই পড়বো। হ্যাঁ, এইবার আমাদের প্রথম যেটা জানবো আমরা সেটা হচ্ছে এই ওসান টোপোগ্রাফি কী, বা তার সাথে মাথায় রেখো ওসান টোপোগ্রাফি কী বলতে আমাদের প্রথম যে কথাটা মাথায় আসে সমুদ্র, সেই সমুদ্রটা কী। অ্যাকচুয়ালি ছবির দিকে তাকাও, এটা ল্যান্ড, আর এখান থেকে কি হচ্ছে তোমার জলভাগ, বা এই যে 3D অ্যানিমেশনটা দেখো, এই যে পৃথিবীর মানচিত্র থেকে জাস্ট জলটাকে তুলে নেওয়া হয়েছে, মানে জল ছাড়া পৃথিবী। তাহলে এই যে জল ছাড়া পৃথিবীর যে পোর্শনটা পাচ্ছ, এইটা হচ্ছে দেখো উপরেরটা তোমার নর্থ আমেরিকা আর নিচেরটা হচ্ছে সাউথ আমেরিকা। হ্যাঁ, মনে হচ্ছে না এই জায়গাটা উঁচু হয়ে আছে? অ্যাকচুয়ালি মাথায় রেখো পৃথিবীর ওসান মানে পৃথিবীর মধ্যে যে ডিপ্রেশনগুলো আছে বা গর্তগুলো আছে, এই গর্তের মধ্যে জল জমলে তাকে কি বলি, ওসান বলি। অ্যাকচুয়ালি পৃথিবী তো গোলাকার, পৃথিবী কোনোভাবেই গোলাকার না। আমরা জিওয়ার্ড পড়েছি, এই সমুদ্রগুলো ডাউন, পর্বতগুলো উঁচু হয়ে আছে। তাহলে একদম সোজা ভাষায় দেখো পৃথিবীর মধ্যে যে ডিপ্রেশনগুলো পাবো, এক কথায় এর থেকে ভালো সংজ্ঞা আর হয় না। আমরা ওসান বলতে কি বুঝবো, পৃথিবীর মধ্যে যে ডিপ্রেশন বা নিচু জায়গাগুলো আছে, এই নিচু জায়গাগুলোকেই কি বলছি আমরা, ওসান, যার মধ্যে জল জমা থাকছে। তাহলে সিম্পল ভাষায় এই 3D ম্যাপটা যদি দেখো, এই পোর্শনগুলো ল্যান্ড, যার জন্য উঁচু হয়ে আছে, আর এই যে পোর্শনগুলো এইগুলোকে কি বলি আমরা, ওসান। এর মধ্যে জাস্ট তুমি জলটা দিয়ে দাও, জলটা দিলেই বুঝতে পারবে এই জায়গাটা পুরোপুরি কী হয়ে যাচ্ছে, ফিল আপ হয়ে যাচ্ছে। সেমভাবে বোঝানোর জন্য আরও কয়েকটা ছবি নিয়েছি, এই যে এই ছবির দিকে তাকাও, এটা পুরোপুরি আমাদের ওয়ার্ল্ড। হ্যাঁ, জাস্ট ওয়ার্ল্ড থেকে ইমাজিন করো জলটাকে তুলে নেওয়া হয়েছে। তো জলটা তুলে নিলে দেখো মনে হচ্ছে না এই জায়গাগুলো কয়েকটা ডিপ ডিপ গর্ত গর্ত হয়ে গেছে। তাহলে এই যে ডিপ ডিপ গর্ত গর্তগুলো পাচ্ছি, এই গর্তগুলোর নামই হচ্ছে কি আমাদের ওসান, যেটা জল দ্বারা পরিপূর্ণ। তাহলে এক কথায় পৃথিবীর ওসান বলতে পৃথিবীর অবনমিত জায়গাগুলোই বুঝবো, যে জায়গাগুলো জল দ্বারা কি আছে, ভরাট আছে। এইবার দেখো এই ছবিটার দিকে তাকাও, আরও ক্লিয়ার হবে। এখান থেকে সমতল শেষ হচ্ছে, হ্যাঁ, এখান থেকে সমতল শেষ। আস্তে আস্তে দেখো সমতল যেই শেষ হচ্ছে, একটা পুকুর ভাবো, আমাদের বাড়ির পাশে যে পুকুরগুলো হয় যেখানে আমরা স্নান ফান করি মাঝে মধ্যে, এখান থেকে ল্যান্ড শেষ হলো, এখান থেকে পুকুর শুরু, আস্তে আস্তে পুকুরটা নিচের দিকে কি ডেপথ হয়ে নেমে যাচ্ছে। সেমভাবে আমাদের সমুদ্রতলার যে ভূমিরূপগুলো আছে, একইভাবে দেখো নিচের দিকে নামছে। প্রথমে যখন নামছে, যার অ্যাঙ্গেলটা খুবই কম, এই যে অ্যাঙ্গেলটা মোটামুটি 1 ডিগ্রির কাছাকাছি বা একেরও কম হয়, তাহলে একে কী বলি আমরা, কন্টিনেন্টাল সেলফ। আর মাথায় রেখো ইকোনমিক্যাল দিক থেকে এটা সব থেকে ভাইটাল। কেন ভাইটাল সেগুলো সব নোটে গিয়ে পড়ছে। তারপর হঠাৎ করে দেখবে একটা পোর্শনে গিয়ে ঢালটা আরও বেড়ে যাচ্ছে। এই যে ঢালটা বেড়ে যাচ্ছে, এটাকেই কি বলি আমরা, কন্টিনেন্টাল স্লোপ বা মহি ঢাল। তারপর একটা পর্যায়ে গিয়ে পাবে দেখবে এই জায়গাটা প্লেন হয়ে যাচ্ছে, যাকে আমরা সি প্লেনও বলতে পারি বা মাউন্টেন প্লেনও বলতে পারি, যেমন আমরা সমতলে আছি সেম। আবার কোনো জায়গায় গিয়ে দেখবে এরকম লাভা বা ম্যাগমাগুলো জমে কিছু ভূমিরূপ উপরের দিকে উঠে এসছে, সেগুলোকে কি বলবো আমরা, অ্যাবিসাল হিল বলতে পারি, সি মাউন্ট বলতে পারি। আর কিছু কিছু জায়গায় এই হিলগুলো আবার সামুদ্রিক জলের আঘাতে ক্ষয়ে গিয়ে তোমার ছোট টেবিলের মতো হয়ে যায়, যদিও হাইটটা এত বড় হয় না, আরও নিচু হয়, যাকে কি বলি আমরা, গায়োট বলি। তাহলে এই ধরনের বৈচিত্র্যপূর্ণ যে ভূমিরূপগুলো, সেগুলো আমরা সব পরপর পরপর একে একে জানবো। এই ছবিটাই দেখো আর ডিটেলসে দেওয়া আছে, কন্টিনেন্টাল সেলফ কোনটা, কন্টিনেন্টাল স্লোপ কোনটা, তারপর তোমার দেখো ওসান ট্রেঞ্চ কোনটা, এগুলো সব পরপর দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি নোটটায় যাওয়ার আগে একটু তোমাদের ক্লিয়ার করে নিই। মাথায় রেখো এই যে 200 মিটার, হ্যাঁ, 200 মিটার ডেপ পর্যন্ত, এটা হচ্ছে সারফেস লাইন মানে জিরো। এই জিরো থেকে 200 মিটার ডেপ পর্যন্ত যে তোমার অঞ্চলটা পাচ্ছি, তাকে আমরা মহিষোপান বলি। আর এই মহিষোপানে ঢালটা কিন্তু খুবই অল্প, ছবির দিকে তাকাও, এখান থেকে ঠিক এইভাবে ভূমিরূপটা নিচের দিকে নেমে আসছে। আর এই জায়গাটাকে সামুদ্রিক রত্নভাণ্ডার বলা হয়। আমরা সবাই এটা জানি, রত্নভাণ্ডার বলা হয় তার কারণ এখানে যে সামুদ্রিক জীব, বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, এগুলো পাওয়া যায়। বাট আমরা কেউ জানি না কেন এখানে বেশি পাওয়া যায়, এগুলো কেউ বলতে পারবে?
সামুদ্রিক জীব বা উদ্ভিদ প্রাণীগুলো এখানেই কেন বেশি পাওয়া যায়? প্রতি এখানেও পাওয়া যেতে পারতো। স্যার এটাতে হচ্ছে, এখানে হচ্ছে 200 মিটার পর্যন্ত লাইট পেনিট্রেট করতে পারে, ওই জন্য ম্যাক্সিমাম মানে যে সি উইড টুইড গুলো হয়, তারপর অ্যানিমেল গুলো যেগুলো থাকে সিটির মধ্যে, সেগুলো ওখানে আর কি খাবারের সন্ধানে হ্যাঁ, একদম একদম। প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, সেই জন্য ওখানে দেখো, প্রচুর পরিমাণে। আমরা ছোটবেলায় পড়েছিলাম, তো যাক ভালো বললে এটা। আমরা ছোটবেলায় পড়েছিলাম ফোটিক জোন বলে, PHOTIC, ফোটিক। এই ফোটিকটা কি? ফোটিক মানে হচ্ছে, মাথায় রেখো, সানলাইট গুলো ভূপৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, হ্যাঁ, 200 মিটার পর্যন্ত। এটাকে আমরা ফোটিক বলি। 200 মিটারের পরে যেই নিচের দিকে নামছি, সানলাইট গুলো আর প্রবেশ করতে পারে না। আচ্ছা, তোমার একটু স্পিকারটা একটু অফ করো, হ্যাঁ। দেখো, তাহলে আমরা ঠিক 200 মিটার পর্যন্ত কি পাচ্ছি? সানলাইট গুলো পাচ্ছি। আর আমরা সবাই জানি যে কোনো কিছু বাঁচার জন্য সানলাইট দরকার। সানলাইট ছাড়া কোনো জীবের অস্তিত্ব সম্ভব না। অনেকেই দেখবে একটা কথা বলি না, ওই যে ইনডোর প্লান্ট, অনেকে হয়তো বলে ইনডোর প্লান্ট মানে হয়তো তোমার সানলাইট লাগে না, একদম ভুল ধারণা। অনেকে দেখবে তোমার যারা গাছ বিক্রেতা হয়, তোমাকে ইনডোর প্লান্ট বলে দিয়ে দিল। যে পৃথিবীতে যে কোনো প্লান্ট, হ্যাঁ, ইনডোর মানে কি, একটা হচ্ছে ডিরেক্ট সানলাইট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। তুমি জানলার সাইডে রাখছো, জানলা থেকে ডিরেক্ট না এসে কি আসছে, ইনডিরেক্ট আসছে, এটাই তফাৎ। বাট সানলাইট ছাড়া বাঁচবে এমন কিছু মানে হয়ই না, সেটা রেয়ার কেসে। তাহলে এইটুকু অঞ্চলের মধ্যে ইজিলি কী হয়, সানলাইটগুলো প্রবেশ করতে পারে। যার জন্য এখানে যে মৎস্য শিল্পগুলো পাবে, দেখবে পৃথিবীতে যত মৎস্য চাষগুলো পাবে সব এখানে হচ্ছে। সে জাপান হতে পারে, চায়না হতে পারে। আর একটা টার্ম তোমরা পড়েছো অনেকবার, তোমাদের বলছি, সি উইড বলে, এক ধরনের সামুদ্রিক আগাছা বলতে পারো বা মাছের খাবার বলতে পারো, যেটা জাপান চাষ করা শুরু করেছিল, এখন চায়না সব থেকে বেশি উৎপাদন করছে। সেটা কোথায়? এখানে হয়। যার জন্য দেখো এই পোর্শনটাকে কি বলবো আমরা, সব থেকে সমুদ্রের গুরুত্বপূর্ণ পোর্শন। এরপরেই 200-র পরে, 200-র পরে দেখো মোটামুটি এই 3000 বা কোথাও গিয়ে 4000 পাবে। এই যে ডেপথ, এখানে ডেপথ অনেকটাই বেড়ে যাবে, 2 থেকে 7। হঠাৎ করে দেখো খাড়াভাবে কি নিচের দিকে নামছে। এই পোর্শনটাকে আমরা কন্টিনেন্টাল স্লোপ বলবো। আর অ্যাকচুয়ালি মাথায় রেখো, আমাদের যে মহাদেশীয় প্লেট, আমরা বলি না মহাদেশীয় আর মহাসাগরীয় প্লেট, মহাদেশীয় প্লেটের কিন্তু শেষ সীমানা কিন্তু কন্টিনেন্টাল স্লোপ। অনেকে গুলিয়ে ফেলো, এটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেয়। আমরা যখন পড়ি মহাদেশীয় প্লেট আর মহাসাগরীয় প্লেট, এটা ধরো মহাদেশীয় প্লেট, হ্যাঁ, আর আরেকটা প্লেটের নাম হচ্ছে ধরো তোমার মহাসাগরীয় প্লেট। এই তাহলে মহাদেশীয় প্লেট কোনটুকু, সেটা কিন্তু শুধুমাত্র মহীসোপান না, মহীসোপান মহীঢাল এই দুটো মিলে এই যে পোর্শনটা পাচ্ছ, এটাকে বলি আমরা মহাদেশীয় প্লেট। মানে একটা মহাদেশের শেষ সীমানা কিন্তু কন্টিনেন্টাল স্লোপ। এটা প্রচুর পরীক্ষায় এসছে এবং আসে, হ্যাঁ। তারপর থেকে কি হচ্ছে, সামুদ্রিক যে প্লেটগুলো শুরু হচ্ছে। তাহলে এইভাবে পরপর আমরা প্রত্যেকটা জিনিস এই নোট দিয়ে বুঝি, তোমাদের পড়তে সুবিধা হবে তাহলে, হ্যাঁ। ফার্স্ট দেখো, এই যে মহীসোপান যেটা, তাহলে মহীসোপানের ডেপথ কত পড়লাম, 100 ফ্যাদম, হ্যাঁ। আর 1 ফ্যাদম ইকুয়ালস টু 2 মিটার, মাথায় রাখো, 1 ফ্যাদম ইকুয়ালস টু 2 মিটার, হ্যাঁ। তার মানে কত, 200 মিটার। যার গড় ঢাল কিন্তু 1 ডিগ্রি বা তার কম, মাথায় রেখো। সবসময় এক হয় না, একেরও কম হয়। তার কারণ আমরা ছবিতেই দেখলাম, একদম পুরো হালকা স্লাইডলি দেখো, এই যে পোর্শনটা উপর থেকে কোন দিকে আসছে, নিচের দিকে নেমে আসছে। যার ঢালটা কিন্তু কোনোভাবেই কিনা বেশি না, কিন্তু কন্টিনেন্টাল স্লোপের ঢালটা অনেকটাই বেশি। এই পোর্শনকে কি বলছি আমরা, মহীসোপান। এইবার মহীসোপানের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আমি আগেও বলেছি, জাস্ট ঝটপট করে বলে বেরিয়ে যাচ্ছি। প্রকৃতি দেখো, এটা উপকূল বরাবর মহাদেশের প্রান্তভাগ, মানে আমরা যে মহাদেশে থাকছি বা ল্যান্ডে থাকছি, তার কিনারা বলতে পারো, হ্যাঁ। মানে এরপর থেকে কি হচ্ছে, সমুদ্র শুরু হচ্ছে। ডেপথ কত পড়লাম, 200 মিটার। ভূমির ঢাল এখানে কিন্তু অল্প হয়, ঢাল যদি অত বেশি হতো তাহলে কিন্তু কোনোভাবে ফিশিং বা অন্যান্য অ্যাক্টিভিটিগুলো হতো না, হ্যাঁ। যার জন্য মাথায় রেখো, এই যে পোর্শান, এই পোর্শানের ঢালটা অনেকটাই কম, অনেকটাই কম, সেটা একেরও কম, হ্যাঁ। কোনো কোনো জায়গায় সর্বাধিক 1 হতে পারে, বাট একেরও কম। আর যার জন্য এই জায়গাটা মাছ চাষ বা অন্যান্য চাষের জন্য কি অনুকূল। দেন এই প্রশস্ততা যেটা, এর প্রশস্ত হচ্ছে যে 50 মিটার থেকে 70 মিটার, হ্যাঁ। যেটা আমি তোমাদেরকে হিপসোমেট্রিক কাপ দিয়ে বোঝাবো। এটা খুব ভাইটাল একটা প্র্যাকটিক্যাল আছে তোমাদের, বা একটা ডায়াগ্রাম আছে যার নাম হচ্ছে হিপসোমেট্রিক কার্ভ। এই হিপসোমেট্রিক কার্ভ থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে কোন অংশটা কতটুকু চওড়া, কতটুকু ছোট। এটাও পরীক্ষায় আসে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। আমরা এই ধরনের টপিকগুলো কি ইজি নিই, দেখবে আমরা ভাবি কি এটা সমুদ্র তলের ভূমিরূপ, এটা সেই ছোটোবেলা থেকে পড়ছি। কিন্তু পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, ঠিক এই কোশ্চেনগুলো আসে, সমুদ্রের তলায় কার এরিয়া বেশি, কার এরিয়া কম, এটা আমরা কি ভুল করে ফেলবো। যার মোট পরিমাণ কিন্তু অনেকটাই কম, সেটা কত, 7.6%। আর এখানে দেখো প্লাংটন বা অন্যান্য এগুলোর প্রাচুর্যতা সব থেকে বেশি। তার সঙ্গে দেখো, এই যে সমুদ্রের আতুর ঘর বলা হয়, আমরা ছোটোবেলায় পড়তাম,
2 নম্বরে একটা কোশ্চেন দিত, মহিষপানকে কেন সামুদ্রিক আঁতুড়ঘর বলা হয়? যত ধরনের ফসিল মানে ফুয়েলগুলো হয়, আজ লাইক তোমার খনিজ, পেট্রোল বা এইগুলো বা গ্যাসগুলো সব এখান থেকে আমরা পাই। তার সঙ্গে মাথায় রেখো আর একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে প্রবাল বা কোরাল যাকে বলি আমরা। এই কোরালগুলোও কিন্তু এখান থেকে আমরা সব থেকে বেশি পরিমাণে পাই। তোমাদেরও একটা কোরালের টপিক আছে, কোরাল টপিকটা যখন পড়াবো তখন দেখবে কতটা ইন্টারেস্টিং একটা জিনিস। তোমার সমুদ্রের তলায় সব থেকে সৌন্দর্যতম একটা বলতে পারো, জীব বলতে পারো। দেন সেকেন্ড পার্ট যেটা পড়বো সেটা হচ্ছে তোমার কন্টিনেন্টাল স্লোপ বা মহিঢাল। তাহলে আগেই বলেছি কন্টিনেন্টাল স্লোপ কোনটা, ঠিক 200 মিটারের পরে, যেখান থেকে ডেপথ আস্তে আস্তে কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা আপ টু কত 3000 বা 4000 মিটার পর্যন্ত। তাহলে এই পোর্শনকে কী বলছি আমরা, সেটা হচ্ছে মহিঢাল। মহিঢালের ক্ষেত্রেও দেখো তোমার এই মহিঢালকে মহাদেশের শেষ সীমানা বলা হয়, যেটা বলছিলাম। কোনোভাবেই মহিষোপান কিন্তু শেষ সীমানা না। তাহলে শেষ সীমানা কোনটা, সেটা হচ্ছে মহিঢাল। আর এর ডেপথ দেখো 2000 থেকে 3000 মিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু দেখো সব থেকে ভাইটাল ঢালটা দেখো, আগের ঢাল কিন্তু কম ছিল, এর ঢাল 2 থেকে 5, কোথাও কোথাও 7 ডিগ্রি পর্যন্তও হতে পারে। এর যে ঢালটা কোথাও কোথাও কত পর্যন্ত যেতে পারে, 7 পর্যন্তও যেতে পারে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাভারেজ কত, 2 থেকে 5। আর এর মোট পরিমাণ দেখো, এটা কিন্তু 15% এরিয়া জুড়ে আছে। তাহলে এই যে মহীসোপান কত পেলাম, ওই 7 থেকে 7.5। আর এর পোর্শনটা অনেকটাই একটা সমুদ্রের একটা মেজর বা হিউজ জায়গা জুড়ে কে আছে, সেটা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ। যদিও এর অর্থনৈতিক গুরুত্ব অনেক কম। হ্যাঁ, তার কারণ দেখো এর ঢালটা বেশি হওয়ার জন্য সামুদ্রিক যে সমস্ত অবক্ষেপগুলো হয় সেগুলো কিন্তু সেই অর্থে এখানে থাকে না, আর থাকাটা পসিবলও না। এই ঢালের ক্ষেত্রে দেখো সামুদ্রিক অবক্ষেপগুলোর ডিপোজিশন এখানে পসিবল না। তার সঙ্গে যেহেতু সানলাইটটা আসছে না, সেই জন্য বিভিন্ন মেরিন ইকোসিস্টেম এখানে কিন্তু তুমি অতটা প্রেজেন্ট পাবে না। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম অ্যাবসেন্ট। যত মেরিন ইকোসিস্টেম কোথায়, কন্টিনেন্টাল সেলফে আমরা পাবো। দেন দেখো সামুদ্রিক গৃহখাতের বিদ্যমানতা। এই যে সামুদ্রিক গৃহখাতটা আমি এই ছবিতেই দেখাচ্ছিলাম, এই যে বা সাবমেরিন ক্যানিয়ন, এইটা আমাদের কাছে বড় একটা কনফিউশন একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এই সাবমেরিন ক্যানিয়ন কি বা সাবমেরিন ক্যানিয়নটা কীভাবে সৃষ্টি হয়। দেখো খুব ভালো করে দেখো, এখান থেকে যখন তোমার জলগুলো নামছে, ঢালটা তো অনেক বেশি, আর ঢালটা বেশি হওয়ার জন্য দেখবে ঠিক এই জায়গাটায় আমরা যখন নদীর কাজ পড়েছিলাম, ভি বা আকৃতি উপত্যকা, ঠিক এইভাবে দেখো এই জায়গাটায় কী হয়, ডিপ হয়ে কেটে বসে যায়। জাস্ট 3D ভাবো, এখান থেকে যখন তোমার জলগুলো ফ্লো করছে তখন এই জায়গাটা কি ডেপথলি কেটে বসে যাবে, তখন এই পোর্শনটাকে কি বলবো, সাবমেরিন ক্যানিয়ন। আমরা অনেকেই সাবমেরিন ক্যানিয়নকে খুঁজে পাই না। আমরা হয়তো ভাবি কি সাবমেরিন ক্যানিয়ন কন্টিনেন্টাল স্লোপের পরে, একদম না। যেখানে কন্টিনেন্টাল সেলফ শেষ হচ্ছে, কন্টিনেন্টাল স্লোপ শুরু হচ্ছে, মানে মহিঢাল শুরু হচ্ছে, এই মহিঢালে ঠিক ঢাল বরাবরই আমরা কি পাবো, আমরা কন্টিনেন্টাল সরি সাবমেরিন ক্যানিয়নগুলো পাবো। যেটা আমার পরে দেওয়া আছে পরপর। তারপর চলে আসি গভীর সমুদ্রের সমভূমি বা ডিপ সি প্লেন। এই যে ডিপ সি প্লেনটা এই ছবিতেও দেওয়া আছে, এই যে ঠিক যেখানে মহিঢালটা শেষ হলো। হ্যাঁ, মহিঢাল শেষ হওয়ার পর দেখবে কিছু পোর্শন জায়গা প্রায় সমতল। হ্যাঁ, মানে এখানকার জবক্ষেপগুলো এখানে জমা হয়ে গিয়ে কী হয়, প্রায় সমতল একটা ভূমিরূপের সৃষ্টি করে। তা ঠিক এখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা, একে কী বলবো আমরা, ডিপ সি প্লেন বা গভীর সমুদ্রের সমভূমি। মানে আমরা যে সমভূমিতে আছি একদম অ্যাজ ইট ইজ তাই, এরপরে কিন্তু আবার আলাদা। তাহলে এইটুকু পোর্শনকে আমরা গভীর সমুদ্রের সমভূমি বলে চিনছি বা জানছি। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো কি কি, এর বিস্তারটা কিন্তু অতটা বেশি হয় না, সেটা কত 1.2% জায়গা নিয়ে। হ্যাঁ, কিন্তু এর যে ডেপথ, যেটা এর ডেপথটা অনেকটাই বেশি বা অনেক, সরি উল্টোটা বললাম, 1 মিনিট। এই যে গভীর সমুদ্রের সমভূমি বা ডিপ সি প্লেন বা অ্যাবিসাল প্লেন। হ্যাঁ, এই অ্যাবিসাল প্লেন নামটা মাথায় রেখো, এইটা দিয়ে পরীক্ষায় আসে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে দেখো এর ডেপথ হচ্ছে 2000 মিটার থেকে কত 6000 মিটার পর্যন্ত হতে পারে। আর ঠিক কার পরে, ঠিক মহিঢালের পরে। আর সমুদ্রের তলায় যে জায়গাগুলো আছে এদের মধ্যে সব থেকে বেশি জায়গা কার, সেটা হচ্ছে তোমার এই যে ডিপ সি প্লেন বা অ্যাবিসাল প্লেনের। স্বাভাবিক, তার কারণ আমরা ছবিতে দেখলে বুঝতে পারছি, ঠিক যেখান থেকে তোমার মহিঢালটা শেষ হচ্ছে এরপরে দেখো এই পোর্শনটা, এই যে পোর্শনটা একদম পুরো কন্টিনিউ দেখো প্লেনের মতো কোন দিকে নেমে যাচ্ছে, সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তাহলে এই পোর্শনটাকে কি বলছি আমরা, গভীর সমুদ্রের সমভূমি বা অ্যাবিসাল প্লেন। আর অ্যাবিসাল প্লেনের বিস্তৃতিটা অনেকটাই বেশি। তার সঙ্গে দেখো এখানে আমরা যেগুলো পাবো, এই ব্যাসল্ট শিলা ছাড়া কাদা, বালি, জলজ উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ সেগুলো পাবো। হ্যাঁ, এখানে কিন্তু আমরা জীবন্ত প্রাণী খুবই কমই পাবো। যেগুলো পাবো সেগুলো কোনগুলো,
এই যে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ যেগুলো হয়ে যায় সেইগুলো, হ্যাঁ, বা ওই যে চুন জাতীয় যে প্রাণীগুলো মারা যাওয়ার পর এখানে জমা হচ্ছে সেগুলো পাচ্ছি। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা পাই। সেগুলো কোনগুলো, যে শৈলশিরা হতে পারে, সামুদ্রিক খাত হতে পারে, মালভূমি, সামুদ্রিক পাহাড়, গায়ট, আগ্নেয়গিরি, এগুলো আমরা পাবো। তাহলে পরপর কটা জানলাম, তিনটে। আর এইগুলো যে কোনো একটা যে কোনো কারোর সাথে পার্থক্য দিতে পারে, হ্যাঁ, যেমন কন্টিনেন্টাল সেল, কন্টিনেন্টাল স্লোপ, বা এদের পার্থক্য দিতে পারে, এগুলো দেখো। তারপর আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গভীর সমুদ্র খাত। এই গভীর সমুদ্র খাত কোনটা? এই যে দেখো, ঠিক অ্যাবিসাল প্লেনের পরে এই যে পোর্শনটা নিচের দিকে নেমে আসছে, এটাকেই কি বলি আমরা? গভীর সমুদ্র খাত। এটা জানলে অবাক হবে, আমরা সবাই জানি পৃথিবীর সব থেকে বড় খাত সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। হ্যাঁ, মারিয়ানা ট্রেঞ্চের ডেপথ মাথায় রেখো অ্যাপ্রক্স 11 কিমি। 11 কিমি মানে কত? 11,000 মিটার। কিন্তু হিমালয় কত? 8,850। তাহলে হিমালয় 8,850 মিটার, আর মারিয়ানা খাত দেখো 11,000 মিটার। মানে জাস্ট ইমাজিন করো, একটা হিমালয়কে যদি আমি ঠিক উল্টে দিই এর উপরে, তবুও এটা গ্যাপটা ফিল হবে না। মানে আমাদের পৃথিবীতে উপরের দিকে যত বড় ভূমিরূপ আছে, সমুদ্রে কি তার থেকে বেশি ডেপথের ভূমিরূপ আছে। তাহলে এই পোর্শনকে কি বলছি আমরা? সেটা হচ্ছে ওসান ট্রেঞ্চ। আর ট্রেঞ্চ মানে গভীর খাত। মাথায় রেখো, এই খাতের মধ্যে কিন্তু এই কালারটা, শেডটা দেখে বুঝতে পারছো, এই শেডটা এই কারণেই বোঝানো হচ্ছে সানলাইটটা। সানলাইট একদমই নেই তার সঙ্গে, এখানে উদ্ভিদ বা প্রাণীর সার্ভাইভ করাটা কোনোভাবেই পসিবল না। আর এটা একদম পুরো সুড়ঙ্গের আকারে কী হবে, নিচের দিকে তোমার নেমে আসবে। তাহলে এর যে বৈশিষ্ট্যগুলো আছে পরপর পরপর দেখো, সেগুলো হচ্ছে এর জায়গাটা খুবই অল্প, একদম স্বাভাবিক, যেহেতু একটা সুড়ঙ্গের আকারে কী হচ্ছে, এটা নিচের দিকে নেমে আসছে। সেকেন্ড দেখো, এদের ডেপথগুলো বিভিন্ন সমুদ্রে বিভিন্ন হতে পারে। হ্যাঁ, কোথাও কোথাও তোমার 10,000 মিটার বা 1,000 কিলোমিটার, বা কোথাও কোথাও এর থেকে কমও হতে পারে, বা এর আশেপাশে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু প্রস্থে কত? সেটা হচ্ছে 100 মিটার। আর দেন দেখো এর গড় গভীরতা, সেটা হচ্ছে 7 কিমি। কারণ শুধু তো আমাদের প্যাসিফিক দেখলেই হবে না, হ্যাঁ, অন্যান্য সমুদ্রগুলো দেখতে হবে। এদের অ্যাজ অ্যান অ্যাভারেজ কত? সেটা হচ্ছে 7 কিমি। আর তার সঙ্গে দেখো সমুদ্র খাতের দুই প্রান্তের ঢালগুলো কী হবে? অনেক বেশি হবে। জলের চাপ বা নিম্নভাগের জলের যে তোমার অন্ধকারাচ্ছন্ন, এগুলো কি অনেকটাই বেশি হয়। তাহলে এগুলো একবার দেখে নিও। তারপর যেটা পড়বো সেটা হচ্ছে ওসানিক রিজ, যেটা, হ্যাঁ, রিজ মানে শৈলশিরা। এই যে ওসানিক রিজটা আমি এখান থেকে না দেখিয়ে এখান থেকে দেখাই। এই যে এই জায়গায় তাকাও, ঠিক যেখানে আমরা গভীর সমুদ্রখাত পেলাম, তারপর দেখো কিছু ভূমিরূপ পাচ্ছি যেটা উপরের দিকে উঠে আসছে। হ্যাঁ, উপরের দিকে। এগুলোর ক্ষেত্রে কিছু ভূমিরূপকে আমরা ওসানিক রিজ বলবো, কিছুগুলোকে আমরা সি মাউন্ট বলবো, কিছুগুলোকে আমরা গায়ট বলবো। হ্যাঁ, প্রত্যেকটার ক্যারেক্টার অনুযায়ী আলাদা। আমরা পরপর দেখি। ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে তোমার সামুদ্রিক শৈলশিরা। দেখো, গভীর সমুদ্রের সমভূমির মাঝে বিভিন্ন স্থানে যে সুদীর্ঘ শৈলশিরা গড়ে ওঠে, শৈলশিরা মিন্স ওপরের দিকে যেগুলো, তখন তাকে কি বলবো আমরা? সামুদ্রিক শৈলশিরা। কখনো কখনো মাথায় রেখো, এই শৈলশিরাগুলো না জলের ওপরেও জেগে থাকতে পারে। মানে শৈলশিরাগুলোর হাইট এতটাই বড় হয়, যেগুলো জলের ওপরে কি থাকতে পারে? জেগে থাকতে পারে। ভাবো, জাস্ট ইমাজিন করো, এই যে এটা হচ্ছে জলের লাইন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এদের হাইটটা এত বেশি হয়, ওপর থেকে দেখে মনে হবে একটা দ্বীপ। আদেও দেখো, এটা কি নর্মাল একটা দ্বীপ? এটা একটা কি সামুদ্রিক ভূমিরূপ বলতে পারো। হ্যাঁ, যাদের হাইটটা এতটাই বড়, যেটা জলের উপর থেকে কি হচ্ছে, আমাদের ভিজুয়ালাইজড হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো কি? এগুলো বৃহৎ আকৃতির হয়, যার দৈর্ঘ্য দেখো 4,000 থেকে 6,000 কিমি হতে পারে, এবং প্রস্থে কয়েক শত কিলোমিটার হতে পারে। হ্যাঁ, আর এইগুলো দেখো সাধারণত এই যে প্রতিসারি যে পাতসীমানা, সেই বরাবর কি হয়? গড়ে উঠতে পারে। আর তার সঙ্গে সঙ্গে দেখো এই শৈলশিরা বরাবর অগ্নুৎপাত হবেই, তার কারণ যে পাতসীমানা বা প্লেট অ্যাক্টিভিটি থাকলে সেখানে অগ্নুৎপাত হওয়ার চান্সেস কি অনেক বেশি। তারপর এই জি পয়েন্ট যেটা দেওয়া আছে, সামুদ্রিক ক্যানিয়ন বা সাবমেরিন ক্যানিয়ন। সাবমেরিন ক্যানিয়নটা আমি আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে, এটা থার্ড পয়েন্টে দিতে পারো। এই সাবমেরিন ক্যানিয়নগুলো কেন সৃষ্টি হচ্ছে না হচ্ছে, এগুলো সব পরপর পরপর দেওয়া আছে। দেখো, যেমন বলা আছে, দেখো সমুদ্রগর্ভে মহিঢালের প্রান্তভাগে, হ্যাঁ, এটা কিন্তু মহিঢালেই হয়। বিশেষ করে তোমার এই যে ভি আকৃতি বা আকৃতির যে উপত্যকা গড়ে ওঠে, তাকে কি বলবো আমরা? সাবমেরিন ক্যানিয়ন। এগুলো সমুদ্রতল থেকে দেখো 2 কিমি গভীরতায় থাকতে পারে। এর গড় ঢাল, এটা কিন্তু 5 থেকে 70 না, 7 হবে। হ্যাঁ, 5 থেকে 7। ওই যে আমরা তোমার যেটা পেলাম, স্লোপ যেটা পেলাম, ওর ঢালের সঙ্গে সঙ্গে, হ্যাঁ, একই। এতে আর যাচ্ছি না। তারপর দেখো অ্যাবিসাল হিল, যেটা অ্যাবিসাল হিলটাও আমরা এখান থেকে দেখতে পারি। না সরি, এখানকার অ্যাবিসাল হিলের ছবিটা আলাদা করে দেওয়া নেই। দেখো, অসুবিধা নেই, বলে দিচ্ছি। দেখো,
বা অ্যাবিসাল হিলটা আমি পরে বলছি। আর গাইডটা বলে নিই, গাইডটা কিন্তু পরীক্ষায় 2 নম্বরে আসে। হ্যাঁ, এই গাইড কোনটা বলা আছে দেখো, শঙ্কু আকৃতি বিশিষ্ট আগ্নেয় পাহাড়গুলো যেগুলো জলের নিচে অবস্থান করছে তাকে কি বলবো আমরা? তাদেরকে সি মাউন্ট, বা তোমার এই সি মাউন্টের আবার মাথাগুলো যদি চ্যাপ্টা হয় তখন তাকে কি বলছি? গায়ট। এই জিনিসটাকে গুলিয়ে ফেলো না। তাহলে ধরো এখানেই কিছু ভূমিরূপগুলো, বা এখানেও দেওয়া ছিল, এই যে এই সি মাউন্টগুলোর হাইটটা অনেকটা বড় হবে। হ্যাঁ, সি মাউন্ট যেটা ছেড়ে এলাম, সি মাউন্টগুলোর হাইটটা অনেকটা বড় হবে। এইবার যদি এমন হয় সি মাউন্টগুলো ক্ষয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ক্ষয়ে যেতে যেতে উপরের পোর্শনটা একদম টেবিলের মতো হয়ে গেছে, তখন তাকে কি বলবো আমরা? গায়ট। আর গায়টের থেকে দেখো একটু উঁচু, যাদের মাথাটা একটু তোমার কি থাকবে? কার্বেন নাই থাকবে, তাদেরকে কি বলবো আমরা? অ্যাবিসাল হিল। তাহলে যে সি মাউন্ট, অ্যাবিসাল হিল আর গায়ট তিনটাকে একসাথে পড়বে। গায়টের ক্ষেত্রে উপরে কি হয়? সামুদ্রিক অ্যাক্টিভিটির জন্য মাথাটা প্লেন হয়ে যাচ্ছে। প্লেন হয়ে যাওয়ার জন্য দেখো এদেরকে খানিকটা টেবিলের মতো দেখতে লাগে, বা ওই ছোটো যে টুলগুলো হয় তার মতো দেখতে লাগে। দেখে কি বলছে? গায়ট। সি মাউন্টগুলো আরেকটা উঁচু হবে, অ্যাবিসাল হিলগুলোর ক্ষেত্রে দেখবে তার থেকে একটু কী হচ্ছে? ছোটো হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা কটা ভূমিরূপ পড়ছি? 3টে ভূমিরূপ পড়ছি পরপর। হ্যাঁ, বিশেষ করে গাইডটা ভালো করে দেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর এদের উচ্চতা 1000 মিটার পর্যন্ত হয়, আর ঢালটা একটু বেশি হয়, 12 থেকে কত 35 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর সব থেকে ভাইটাল দেখো, ক্রান্তীয় অঞ্চলে গাইডের উপরে প্রবাল প্রাচীর দেখা যায়, যাকে আমরা অ্যাটল বলি। হ্যাঁ, যখন কোরাল পড়াবো অ্যাটলগুলো সব বুঝবো আমরা, তাহলে এখানে আমরা কী পেতে পারি? অ্যাটলগুলোও পেতে পারি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমরা পরপর পরপর দেখব। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন দেয়, সামুদ্রিক তলার যে ভূমিরূপগুলো আছে সেগুলো দেয়, আর তার সঙ্গে দেখবে কন্টিনেন্টাল সেলফ, কন্টিনেন্টাল স্লোপ, এদের পার্থক্যগুলো দেয়। হ্যাঁ, তাহলে এইগুলো একবার দেখে রেখো, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। হ্যাঁ।